হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের যে 6-এর ক্লাসটা চলছিল, গত ক্লাস আমি তোমাদের 6-এর যে কোষাদিক 1.3 যে উদাহরণের অঙ্কগুলো ছিল সেগুলো দিয়েছি। তো আজকে তার পরের থেকেই কন্টিনিউ করছি। ক্লাস 6-এর কোষাদিক 1.3 সেই অঙ্কগুলো মানে উদাহরণের অঙ্কগুলো হয়ে গেছে। আজকে যে এক্সারসাইজটা আছে সেটা তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে একটা ছবি আছে, বলেছে ফাঁকা ঘরে লিখি। একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তর বলেছে যে ড্যাশ অংশ রং করা হলো। তাহলে এই একটা বৃত্ত আছে, ছবিগুলো এঁকে তোমাদের কাছে দেখাই। দেখো, তোমাদের এই ছবিগুলো বইতে দেওয়া আছে, আমি সেগুলো এঁকে দিয়েছি। তাহলে তোমাকে এই ছবিটা মানে কত অংশে রং করা হয়েছে সেগুলো তোমাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশ আমরা এরকম দাগ আকারে একটা ওপরে একটা সংখ্যা লিখি, নিচে একটা সংখ্যা লিখি। ওপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচের সংখ্যাটাকে বলা হয় হর। তাহলে দেখো কতটা অংশে রং করা হয়েছে, তাই তো? তার মানে দেখো, মোট প্রথমে দেখতে হয় মোট কতগুলো ঘর আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর আছে। তাহলে মোট পরিমাণটা নিচে লিখতে হয়। এই মোট পরিমাণের মধ্যে যেই কটা তোমাকে বার করতে বলে সেই কটা তোমাকে গুনতে হয়। যেমন কত অংশ রং করা হয়েছে, দেখো 7টা অংশ রং করা হয়েছে। তাই 7 ভাগের মানে 10 ভাগের 7 ভাগ অংশ মানে 7/10 অংশ। তাহলে এর উত্তর কি হয়ে যাবে? এটাকে বলা হয় ভগ্নাংশ। 7/10 অংশে তোমার রং করা হয়েছে, ঠিক আছে? পরে ছবিটা দেখো, মোট কটা ঘর আছে? 1 2 3 4 5 6। মোট আছে 6টা ঘর। এই 6টা ঘরের মধ্যে কয়টা ঘরে রং করা হয়েছে? একটা ঘরে, তাই 1/6 অংশ। তাহলে 1/6 অংশ তোমার রং করা হয়েছে। এবার তোমাকে এখানে বলেছে কত অংশ রং করা নেই। তাহলে বাকি মোট হচ্ছে 6 ভাগ। মোট 6 ভাগের মধ্যে 1 ভাগে রং করা হয়েছে। তাহলে বাকি কত ভাগে রং করা নেই? 5 ভাগে। তাহলে 5 ভাগের 6 ভাগ মানে 6 ভাগের 5 ভাগ। কি করে বলবো? নিচেরটা মানে মোট 6 ভাগের 5 ভাগ। আর যদি অংশে বলি তাহলে 5/6 অংশ রং করা হয়নি। এবার এটাকে তোমাকে ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, এখানে তোমাকে নিজে করে সাজাতে হবে। তার মানে কি 2/5 অংশে রং করি। তাহলে বলেছে মোট আমার 5টা ঘর থাকবে, 5টা ঘরের মধ্যে 2টো ঘরে রং করতে হবে। তাহলে মোট 5টা ঘর আঁকো। এইভাবেও আঁকতে পারো, এইভাবেও আঁকতে পারো, ঠিক আছে? আমি এইভাবে আঁকছি। 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে 5টা ঘরের মধ্যে 2টো, তাহলে 2টো ঘর নিয়ে নাও এরকমভাবে। আমি তো রং করতে পারছি না, তাই তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হয়ে গেল 5 ভাগের মধ্যে 2 ভাগ অংশে রং করা হয়েছে। চলো এবার পরের অঙ্কগুলো করি। 2-এর এর অঙ্কটা কি বলেছে? বলেছে মনে মনে ভেবে নিজে করি। 2-এর এ মানে এগুলো মনে মনে, অত ডিটেলসে করার প্রয়োজন নেই, মনে মনে করলেই হয়ে যাবে। আচ্ছা, বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বুঝি? মনে করো এই একটা রুটি আছে, রুটির অর্ধেক রুটি, তার মানে এই পরিমাণটা। তার মানে অর্ধেক, যখনই আমরা কোনো বস্তুকে বা কোনো জিনিসকে অর্ধেক করে দেবো, তাহলে অর্ধেক মানে 2টো টুকরো হয়ে গেল। 2টো টুকরো 1 টুকরো, তার মানে অর্ধেক মানে 1/2 অংশ। তার মানে কি লিখবো? কোনো রুটির অর্ধেক বলতে 1/2 মানে 2 ভাগের 1 ভাগ মানে 1/2 অংশ বুঝি, ঠিক আছে? এবার বিয়েরটা দেখো, বলেছে আমার কাছে একটি বড় চকলেট আছে। তাহলে এই একটা বড় চকলেট আছে, এই চকলেটটি সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে মানে সমান 8 টুকরো করেছে। 1 2 3 4 5 6 7 8 8 হয়েছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে সমান 8 টুকরোর মধ্যে বলেছে 3 টুকরো বোনকে, মানে এই 1 2 3 মানে এই 3 টুকরো দিয়েছে বোনকে 3। তার মানে কত টুকরো দিল? মোট হচ্ছে 8 ভাগ। 8 ভাগে 3 ভাগ দিয়ে দিল বোনকে। তারপরে বলেছে 2টি টুকরো ভাইকে দিলাম, মানে এই যে পরের 2টি টুকরো আমি এরকমভাবে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পরের 2টি টুকরো মানে মোট হচ্ছে 8 ভাগ, 8 ভাগে 2 টুকরো দিল হচ্ছে ভাইকে। তারপর বলেছে বাকি টুকরোগুলি নিজে খেলাম। তাহলে বাকি টুকরো কোনটা আছে? নিশ্চয়ই এই পরিমাণ বাকি টুকরো 1 2 3 মানে 3 ঘর মানে 8 ভাগের 3 ভাগ হচ্ছে বাকি টুকরো। তাহলে বলেছে আমরা কে চকলেটের কত অংশ পেলাম সেটা লিখি। তাহলে একইভাবে লিখবো, একটি চকলেটকে সমান 8টি টুকরো করলাম, 8টি টুকরোর মধ্যে 3টি টুকরো বোনকে দিলাম। তাহলে সুতরাং বোন চকলেট পেল 8 ভাগের 3 ভাগ মানে 3/8 অংশ। আচ্ছা, তারপর লিখবো যে ভাইকে দিলাম 2 টুকরো, তার মানে ভাই পেল, সুতরাং ভাই পেল 8 ভাগের 2 ভাগ মানে 2/8 অংশ। বাকি টুকরো, এবার বাকি টুকরো বার করতে হবে। তাহলে কি হবে? বাকি টুকরো আমি খেলাম, তাই তো? সুতরাং আমি চকলেট খেলাম, কি হবে? মোট আমার হচ্ছে 1 অংশ,
পুরো চকলেট মানে 1 অংশ, তার মধ্যে বোনকে দিলাম 3/8 অংশ, ভাইকে দিলাম 2/8 অংশ, তার মানে এটা যোগ হবে। তার মানে 1 থেকে কত বিয়োগ হবে? 8, 3 আর 2 যোগ করলে 5, 5/8 অংশ। ঠিক আছে, তাহলে এই 1কে আমরা কি লিখতে পারি? 1 মানে কি? পুরো 8 ভাগের 8 ভাগই তো পুরো চকলেটটা, তাই না? 8 ভাগের 8 ভাগ, যেহেতু 8 ভাগের 8 ভাগ থেকে 8 ভাগের 5 ভাগ, তার মানে কত ভাগ পড়ে রইল? 3/8, 3/8 অংশ। ঠিক আছে, এবার সি এর অঙ্কটা দেখো, বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। চলো এগুলো মুছে দিই। তাহলে তোমাকে বলেছে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে পূর্ণ সংখ্যাগুলি লিখি। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? মানে সমস্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এরকম অসংখ্য সংখ্যা, বা 0-র আগেও -1, -2 এগুলো তোমাদের এখন না শিখলেও চলবে, -4 এগুলো মানে টোটাল সমস্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যার মধ্যে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে 1 থেকে লিখবো কি? লেখো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো কি হবে? 1 থেকে 10 পর্যন্ত মানে সবকটাই হবে পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হলো পূর্ণ সংখ্যা। এবার লিখবো কি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। কি হবে? মৌলিক সংখ্যা মানে কি? যাদেরকে ভাঙা যায় না, অর্থাৎ কি কি পাবো? 2 পাবো, 3 পাবো, 5, 7 এই 4টেই আছে। 8কেও ভাঙা যায়, 4 দুগুণে 8, 9কেও ভাঙা যায়, 3 3 9। তার মানে এই 4টে পেলাম মৌলিক সংখ্যা। এবার তোমাকে বলেছে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা সেটা হিসাব করি। তাহলে কি লিখবো? লেখো মৌলিক সংখ্যা মোট, কমা দেব, মোট পূর্ণ সংখ্যার, দেখো কাকে বার করতে বলেছে? মৌলিক সংখ্যা কতর মধ্যে? মোট পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কয়টি আছে? 1 থেকে 10 পর্যন্ত যখনই পূর্ণ সংখ্যাটা পেলাম তখনই তারপরের লাইনে লিখবে যে মোট পূর্ণ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মোট পূর্ণ সংখ্যা কয়টি? 10টি। আর 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তাই তো? তাহলে তোমাকে বলেছে এই মৌলিক সংখ্যাটা মোট পূর্ণ সংখ্যার কত অংশ। তাহলে মোট পূর্ণ সংখ্যার মধ্যে বলেছে, তাহলে মোট পূর্ণ সংখ্যা কয়টি পেয়েছি? 10টি। এই 10টির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। তাই 4/10 অংশ হয়ে গেল তোমার এটা ভগ্নাংশ। এবার কাটাকুটি যাবে, দেখো দুটোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তাই 2/5 অংশ। এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এবার ডি এরটা দেখো কি বলেছে। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? এই ঝুড়িতে কমলা লেবু আছে, এরকম মনে করো কমলা লেবু আছে। তাহলে বলেছে এই যে অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিয়েছে, তাহলে অর্ধেক লেবু দিয়ে দেওয়ার পরে, তাহলে অর্ধেক লেবু যদি দিয়ে দেয় তাহলে পড়ে রইল কি? বাকি অর্ধেকটা পড়ে রইল, তাই না? তাহলে কি লিখবো? এখানে একটা জিনিস লিখবো, ধরি মোট কমলা লেবু 1 অংশ, তাই তো? মোটটা হচ্ছে 1 অংশ। তাহলে অর্ধেক বলেছে দাদুকে দিয়ে দিলাম, তাহলে অর্ধেক দিয়ে দিলে বাকি অর্ধেক পড়ে রইল, তাহলে 1/2 অংশ। বাকি অর্ধেক মানেই তো 1/2 অংশ, তাই তো? তার মানে কি বাকি অর্ধেক পড়ে রইল, আর বাকি অর্ধেক কি? 2টি পড়ে রইল, তাই 1/2 অংশ মানে 2টি লেবু। মোট ছিল কত? 1 অংশ ধরেছি, তাহলে 1 অংশে কি হবে? তাহলে কি 1 কি ভাগ হয়ে যায়, তাই এটা ভাগ মানে 2টা উপরে চলে যাবে, 2 গুণ 2। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। আর তোমাকে যদি সোজাসুজি বলি, দেখো অর্ধেক পড়ে রইল, অর্ধেক দিয়ে দিয়েছে, তাহলে অর্ধেক পড়ে রইল মানে 2টি পড়ে রইল, তাহলে অর্ধেক যদি 2টি হয় তাহলে বাকি অর্ধেকও তো 2টি হবে, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে? 4টি। ঠিক আছে, তাহলে অর্ধেক পড়ে রইল 2টি, তার মানে মোট কমলা লেবু ছিল হচ্ছে 2 গুণ 2 মানে 4টি। ঠিক আছে, আচ্ছা এবার এর অঙ্কটা করি, এগুলো মুছে ফেলি। দেখো এবার এর অঙ্ক, একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। একই পরিমাণ শরবত আছে, প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা দেখি। আচ্ছা এখানে শরবত খাওয়ার আগে কথাটি কেন বলেছে? দুটো গ্লাস আছে এরকম মনে করো, এটাকে 1/5 অংশ চিনি, এখানে
2/7 অংশ চিনি। শরবত আমার দুটোতেই সমান পরিমাণ আছে, ঠিক আছে, এরকম মনে করো শরবত আছে এটা। তাহলে এই দুটো শরবতে প্রথমটাই 1/5 অংশ চিনি, দ্বিতীয়টা 2/7 অংশ চিনি। তোমাকে বলে যে শরবতটা খাওয়ার আগে, কেন খাওয়ার আগে কথাটা বলেছে, যদি আমি শরবতটা খেয়ে নিই তাহলে তো শরবত কমে যাবে, আর শরবত কমে যাবে মানে তার মধ্যে চিনির পরিমাণটাও কমে যাবে, তাই বোঝা যাবে না যে কোনটাতে কত পরিমাণ চিনি আছে, তার জন্য বলেছে খাওয়ার আগে। তাহলে কোন শরবতটা মিষ্টি, তাহলে কোন শরবতটা মিষ্টি মানে কি, আমাকে দেখতে হবে কোন গ্লাসে চিনি বেশি আছে, মানে এইটা বড় না এইটা বড় সেটা দেখতে হবে, মানে 1/5 বড় না 2/7 বড় সেটা তোমাকে দেখতে হবে। তার মানে আমাকে কি করতে হবে, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় সেটা তোমাকে দেখতে হবে, তাই তো। তাহলে ভগ্নাংশ ছোট বড় কি করে বার করে, আমরা জানি কি কোনো ভগ্নাংশের হর যদি সমান থাকে, হর বলতে নিচেরটাকে হর বলে, কোনো ভগ্নাংশের হর যদি সমান থাকে তবে ওপরে যে লব বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়, আর যে লব ছোট হয় সেই ভগ্নাংশটি ছোট হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, 2/5 আছে, 3/5 আছে, 4/5 আছে। দেখো সব কটার হরে 5ই আছে, তাহলে কি বলা যায় যে ওপরে কে বড়, 4 বড়, তার মানে এ সবচেয়ে বড়, তারপরে এ বড়, 4 বড়, তারপরে 3 বড়, তারপরে 2 বড়। তার মানে হর সমান থাকলে ওপরের যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে আমাকে এই দুটো ভগ্নাংশকে ছোট বড় করতে হবে। ছোট বড় করার আগে প্রথমে আমাকে কি করতে হবে, এই দুটো ভগ্নাংশের হরকে সমান করতে হবে। আচ্ছা, এইবার হর কি করে সমান করে সেই স্টেপটা তোমরা বুঝে নাও। হর কি করে সমান করে, হর সমান করছি তাই হরেদের লসাগু করব। 5 আর 7-এর লসাগু, যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা তার মানে 1 দিয়ে যাবে, কেউ কাউকে ভাগ যাবে না, তার মানে লসাগু সব কটা নিতে হয়, 5 × 7 তার মানে 35 হবে, তাই তো। আচ্ছা, তাহলে লসাগু আমার 35 এলো, তার মানে দুইভাবে আমরা অঙ্কটাকে বুঝতে পারি। কিভাবে, যেহেতু লসাগু 35 আসলো তাই আমার হরে 35 নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর আরেকটা নিয়ম কি, ওই নিয়মটাই আমরা সচরাচর মনে রাখি, সেই নিয়মটা তোমাদের বলি। কি করতে হয়, দুটো ভগ্নাংশকে হর সমান করতে হলে হরেদের প্রথমে লসাগু করলাম, যেটা লসাগু আসবে সেই লসাগুকে কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যেহেতু হর সমান করছি তাই হর দিয়ে ভাগ করব। লব সমান করলে লব দিয়ে ভাগ করতাম, আমরা লব সমান করব না, হর সমান করব, তাই হর দিয়ে ভাগ করব। ভগ্নাংশটা লিখলাম, তাহলে এখানে হর আছে 5, লসাগু আছে 35, 5 দিয়ে 35কে ভাগ করলে হয়ে যাবে 7। আচ্ছা, ভাগ করার পরে যাকে পাবো সেটা দিয়ে ওপর নিচে গুণ করে দেব, বোঝাতে পারলাম। তাহলে 5 দিয়ে 35কে ভাগ করলে 7 হলো, 7 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। এবার গুণ করো 7 × 7, 5 × 7 = 35 হয়ে গেল। পরেরটাও একইভাবে হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম, 7 আছে, 7 দিয়ে 35কে ভাগ করলে 5 হয়, তাই ওপরেও 5 দিয়ে গুণ করব, নিচেও 5 দিয়ে গুণ করব। দেখো 5 × 7 = 35, 5 × 2 = 10, এইভাবে হয়ে গেল। নিয়মটা বোঝা গেছে। আরেকটা কিভাবে করা যায়, যেহেতু লসাগু 35 আসলো তাই আমার হরে 35ই নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, নিচে আছে 5, কত দিয়ে গুণ করলে 35 হবে, 7 দিয়ে, 5 × 7 = 35, তাই নিচে 7 দিয়ে গুণ করা মানে উপরেও 7 দিয়ে গুণ করা। নিচে আছে 7, নিয়ে আসতে হবে 35, কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে, তাই নিচে 5 দিয়ে গুণ করা মানে উপরেও 5 দিয়ে গুণ করা। তাহলে এবার নিচে দুটোরই দেখো সমান চলে আসলো 35, তাহলে হর সমান থাকলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে কে বড়, 10 বড়, তার মানে 10/35 বড় 7/35 থেকে। তাহলে 10/35 কার, 2/7, তার মানে এই গ্লাসটা, মানে কি লিখবো, দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি প্রথম গ্লাসের তুলনায়। বোঝা গেছে। চলো এবার এফ এর অঙ্ক করি, এগুলো মুছে ফেলি। দেখো এফ এরটা দেখো, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করা বাকি আছে। একটা গেট আছে, এই গেটটাকে 7 ভাগ করেছে, 1 2 3 4 5 6 7, 7 ভাগের বলেছে 5 ভাগ, তাই তো। 5 ভাগে রং করা হয়ে গেছে, মানে এইটুখানি রং করা হয়ে গেছে। তাহলে তোমরা মুখেই বলে দেবে কত, তাহলে কটা ঘর বাকি আছে, 2টো ঘর। তার মানে 7 ভাগের 5 ভাগ যদি রং করা হয়ে যায় তাহলে বাকি পড়ে রইলো 7 ভাগের 2 ভাগ, ঠিক আছে। এইভাবে করা যায়, কিন্তু আমরা তো মুখে, এটা তো মুখে মুখে যেহেতু বলেছে তাই এটা মনে মনে হয়ে যায়, কিন্তু তোমাদের আমি কী করে করতে হবে সেটা তোমাদের প্রসেসটা বলে দিই। লেবো কি, ধরি মোট রং করতে হবে 1 অংশ, ঠিক আছে, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণটাকে 1 অংশ ধরা হয়। তাহলে ধরি মোট রং করতে হবে 1 অংশ, রং করা হয়েছে কত,
5/7 অংশ। ঠিক আছে, 5/7 অংশ। এবার লিখবো রং করা বাকি আছে, তাহলে মোট পরিমাণ থেকে যতটা হয়ে গেছে সেটা বিয়োগ করে দিলেই বাকিটা পেয়ে যাব। তাহলে মোট হচ্ছে 1, বিয়োগ করে দেবো 5/7। তার বাইরে একক লিখতে হবে অংশ, যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক। তাহলে এবার কি হবে, দুইভাবে করা যায় অঙ্কটা। কিভাবে, দেখো এখানে নিচে 7 আছে, তার মানে কি একটাকে আমরা কি লিখতে পারি, একটাকে কি লিখতে পারি যে 1 মানে কি পুরো সম্পূর্ণ অংশটা, মানে 7 ভাগের পুরো 7 ভাগ, সেটাই তো 1। তাহলে একটাকে লিখবো কি পুরো 7 ভাগের 7 ভাগ বিয়োগ 7 ভাগের 5 ভাগ। ঠিক আছে, তাহলে নিচেও যেহেতু দুটোরই 7, এটা 7 লিখে দেবো, আর উপরে 7 বিয়োগ 5 হয়ে যাবে। তার মানে হয়ে গেল 2/7 অংশ। আরেকভাবে কিভাবে করব, 1 বিয়োগ 5/7 কি করে করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা আমি এরপরে ডিটেলসে আরও বোঝাবো। এরপরে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের অঙ্ক আছে, আমি এখানে জাস্ট হালকা করে টাচ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কি করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগে, যেগুলো হর আছে সেই হরগুলো লসাগু করতে হয়। তাহলে এখানে 1 আর এখানে 7, 1 আর 7 লসাগু 7ই হয়। হর দিয়ে লসাগু করার পরে হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে এখানে আছে 1, 7কে ভাগ করলে 7ই হয়। যেটা ভাগ করে পাবো সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে হলো 7, 7 দিয়ে 1কে গুণ করলে হলো 7, 7 1 কে 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হয়। তার কত হলো 2/7। ঠিক আছে, এটা আমি আরও ডিটেলসে ভালো মতো বোঝাবো, জাস্ট এটা বুঝে নাও। তোমরা যেহেতু 5 থেকে 6-এ অঙ্কটা করছো, তাই 5-এ আমরা এই নিয়মে করেছি। ঠিক আছে, যেটা হর থাকে সেটাকে মানে আমরা করতে পারি। যেমন এখানে মনে করো 1 বিয়োগ 2/3 করতাম, তখন একটাকে কি লিখতাম, এটা 3 ভাগের 2 ভাগ, আর 1 থেকে বিয়োগ করি, তো আমরা একটাকে কি 3 ভাগের 3 ভাগ বলতে পারি, তাই তো। তাই 3 ভাগের 3 ভাগ থেকে 3 ভাগের 2 ভাগ বিয়োগ করছি, সেই ক্ষেত্রে এইভাবে আমরা পেতাম। আমরা 5 আমরা এইরকমভাবে শিখেছি। ঠিক আছে, আর এই নিয়মটা হচ্ছে বড়দের নিয়ম, যেটা টোটাল মনে রাখতে হয়। এইটা দুটোই আমি তোমাদের করালাম, এই ডিটেলসটা তোমাদের আরও ভালো মতো বোঝাবো পরের অঙ্কে। ঠিক আছে, চলো পরের অঙ্কে করি। তাহলে কত অংশ রং করা বাকি আছে, 2/7 অংশ রং করা বাকি আছে। দেখো যে অঙ্কটা কি আছে, বলেছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ আমার কাছে এখনও পড়ে আছে। মানে তোমাকে টাকাটাকে অংশে নিতে বলেছে। তাহলে লেখো আমার কাছে টাকা আছে 20 টাকা, খরচ করলাম 5 টাকা। ঠিক আছে, তার মানে আমার কাছে এখন টাকা পড়ে আছে কত, 15 টাকা। যেভাবে বললাম সেইভাবে তোমরা লিখে করবে। ঠিক আছে, 15 টাকা পড়ে আছে। এবার তোমাকে বার করতে বলেছে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এবার কত টাকা খরচ করলাম, 5 টাকা। তাহলে কি লিখবো, আমি টাকা খরচ করলাম মোট টাকার, লেখো টাকা খরচ করলাম মোট টাকার, যেহেতু দেখো মোট টাকার মধ্যে কত টাকা খরচ করেছি সেটা বার করতে বলেছে। তার মানে মোটটাকে আমরা জানি ভগ্নাংশের মধ্যে লিখলে মোটটা চলে আসে নিচে। তাহলে মোট কত টাকা, 20 টাকা। 20 টাকার মধ্যে খরচ করেছি 5 টাকা, তাই 5/20 অংশ হয়ে যাবে। যখনই আমরা ভগ্নাংশে নেব তখনই সেটা অংশে হয়ে যায়। তাহলে কাটাকুটি করো, 4 5 20, 5 1 5, তার মানে 1/4 অংশ হয়ে গেল খরচ করেছি। ঠিক আছে, এবার বলেছে আমার কাছে কত টাকা পড়ে আছে। তাহলে কত টাকা পড়ে আছে, আমার কাছে 15 টাকা পড়ে আছে। তাহলে লেখো আমার কাছে টাকা পড়ে আছে মোট টাকার, কি লিখবো, মোট টাকা হচ্ছে 20, তার মধ্যে পড়ে আছে 15 অংশ। ঠিক আছে, কাটাকুটি করো, 3 5 15, 4 5 20, মানে 3/4 অংশ। দেখো সিস্টেমটা কিন্তু একই হলো। 4 ভাগের 1 ভাগ যদি টাকা খরচ হয়, তাহলে বাকি কত, 4 ভাগের 3 ভাগই পড়ে থাকবে, 4 ভাগের 3 ভাগই তোমার বেরোলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইচের অঙ্ক বলেছে রাজিয়ার কাছে 30টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। খুব সোজা অঙ্ক, লেখো যেভাবে বলেছে সেভাবে লিখতে হবে। যে রাজিয়ার কাছে কুল আছে 36টি, কুল আছে 36টি, সে আমাকে কুল দেবে মোট কুলের 2/3 অংশ, তাই তো। সুতরাং আমাকে কুল দেবে, এটা মুছে দিই, সে আমাকে কুল দেবে মোট কুলের 2/3 অংশ সমান সমান কি হবে, মোট কুল কত 36, মোট কুলের বলেছে 2/3 অংশ। বোঝা গেল, মোট কুল যা থাকবে তার 2/3 অংশ। তাহলে অংশ যদি মোটের সাথে গুণ করে দিই তাহলে সেটার অংশ থাকে না, সেটা টি মানে একক হয়ে যায়। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 36-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপর নিচে কাটাকুটি যায়, 3 দিয়ে 36কে কাটলে 3 12 36, 12 আর দিয়ে গুণ করলে 12 দুগুণী
24, তার মানে কি হয়ে যাবে, আমাকে সে মোট 36টির 2/3 অংশ মানে 24টি কুল দিয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এবার 3-এর অঙ্কগুলো দেখো। ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই। চলো এগুলো মুছে তোমাদের করাই হোক। দেখো তাহলে 3-এরগুলো বলেছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। কত আছে? 1/5। তার মানে 1/5 মানে কি, মোট 5 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 5টা ঘর করেছে, 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে 1 ভাগ মানে একটা ঘরে তোমাকে রং করতে হবে বা দেখাতে হবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম 1/5। এটা 3/8, তার মানে মোট 8টা ঘরের মধ্যে 3টে ঘর মানে 1 2 3 মানে এইটুখানি পরিমাণ তোমাকে দেখাতে হবে। হয়ে গেল। এইটা দেখো বলেছে, এগুলো দেখো ওপরে লবগুলো ছোট আছে, লবগুলো ছোট, কিন্তু এটা লব বড় হয়ে গেল, তার মানে 5 ভাগের 14 ভাগ। 5 ভাগের 14 ভাগ তো হয় না, তার মানে দেখে মনে হচ্ছে এটাকে ভাগ করতে হবে। লব যেহেতু বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ আমি মিশ্র ভগ্নাংশ নিতে পারি। কত হবে? 5 দুগুণে 10, বিয়োগ করলে হয় 4, 4 চলে যায় ওপরে, যেটা দিয়ে ভাগ করি সেটা চলে আসে নিচে, তার মানে 2 পূর্ণ 4/5 অংশ। তাহলে এটা কি পেলাম? দেখো 2টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর 4/5 হচ্ছে একটা ভগ্নাংশ। তার মানে এটাকে কি লিখতে পারি? 2 যোগ 4/5। তার মানে 2 মানে কি, 1, 2কে আমি 1 যোগ 1 করতে পারি, মানে পুরো গোটা আমার দুটো আছে, পুরো গোটা আমার দুটো আছে। ঠিক আছে, যে দুটো ঘর, এটা 1 এটা 1, দুটো হয়ে গেল। আর তারপরের ঘরটা বলেছে 5 ভাগ করে 4 ভাগ দেখাতে, তার মানে 1 2 3 4 5, তার মধ্যে 4টে ঘর। এটা হয়ে গেল। দেখো 2 যোগ 4/5, তার মানে 2 পূর্ণ 4/5, দুটো ঘর সম্পূর্ণ দেখাতে হবে। তারপরের ঘরটা 5 ভাগ করে 4 ভাগ দেখাতে হবে। আশা করি বোঝা গেছে। পরেরটাও একইভাবে, প্রথমের ঘর দুটো সম্পূর্ণ দেখাতে হবে, তারপরের ঘরটাকে মাপ যেন তিনটেরই দেখবে একই যেন মাপ থাকে। ঠিক আছে, তাহলে পুরো প্রথম দুটো একই নিয়ে নিলাম, পুরোটা দাগিয়ে দেব। আর তারপরের ঘরটা 7 ভাগ করব, 1 2 3 4 5 6 7, 7 ভাগের কত ভাগ? 3 ভাগ, 1 2 3 মানে এইটুখানি। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। এই ক্ষেত্রেও দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস সেটা আমি আগের ক্লাসে বলেছি, তবুও বলে দিই। লব যদি বড় থাকে তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একে ভাগ করে মিশ্র ভগ্নাংশ নেওয়া যায়। 5 একে 5, বিয়োগ করে 3, 3 চলে যাবে ওপরে, 5 চলে আসবে নিচে, মানে 1 পূর্ণ 5 3/5। তার মানে পুরো একটা সম্পূর্ণ ঘর নেব, তারপরের ঘরটাকে 5 ভাগ করব, 1 2 3 4 5, 5 ভাগে 3 ভাগ, 1 2 3 মানে এইটুখানি। আর এটা সম্পূর্ণ দেখাবো। ঠিক আছে, হয়ে গেল 1 পূর্ণ 3/5। এটা একইভাবে 11/7 আছে, 11কে ভাগ করো, 7 একে 7, 7 আর 4 11, 4/7 মানে 1 পূর্ণ 4/7। প্রথম ঘরটা সম্পূর্ণ হবে, পরের ঘরটা 7 ভাগ করে 1 2 3 4 5 6 7, 7 ভাগ করে 1 2 3 4, 4 ভাগ নিতে হবে, দেখাতে হবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো 4-এর অঙ্ক করি। 4-এর অঙ্কগুলো কি বলেছে, যদি এই নিচের অনেকগুলো ভগ্নাংশ দিয়েছে, যেগুলো প্রকৃত ভগ্নাংশ তাদের মধ্যে গোল করতে, যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ তাদের মধ্যে একটা বর্গক্ষেত্র বানাতে, আর যেগুলো মিশ্র ভগ্নাংশ সেগুলোর মধ্যে ত্রিভুজ আকৃতি করতে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলে? যদি লব ছোট থাকে হরের থেকে। লব যদি হরের থেকে ছোট থাকে তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। সবসময় এটা 1-এর ছোট হয়। ঠিক আছে, দেখো 3 দিয়ে 2কে ভাগ যায় না, তার মানে দশমিক চলে আসবে, তাই এটা এগুলো 1-এর ছোট। অপ্রকৃত ভগ্নাংশ কি? লব যদি বড় হয় হরের থেকে, যেমন 5 বড় 2-এর থেকে, লব যদি হরের থেকে বড় হয় তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর মিশ্র ভগ্নাংশ মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, মানে এরকম 2 যোগ 1/3 এরকম, মানে এটাকে এইভাবে লেখে। ঠিক আছে, এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, মানে একটা পূর্ণ সংখ্যা তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, মানে যেটা লব ছোট সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। বোঝা গেছে? এবার তোমরা নিজেরাই পারবে, তবুও আমি করে দিচ্ছি। প্রকৃত ভগ্নাংশে গোল চিহ্ন, দেখো এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? 1/5 প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হরের থেকে তাদেরকে প্রকৃত ভগ্নাংশ। 2/7 এটাও প্রকৃত ভগ্নাংশ। 3/8 প্রকৃত ভগ্নাংশ।
9×15 এটা হয়ে গেল একটা পূর্ণ সংখ্যা, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ, তার মানে এটা ত্রিভুজ আকৃতির হবে। ঠিক আছে, 15/13 লব হয়ে যাবে বড় হরের থেকে, তাই এটা হয়ে যাবে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট, এটা মিশ্র ভগ্নাংশ, এরকমভাবে করতে হবে। এটা 29/19, তার মানে এটা লব বড়, তার মানে এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। 11/12 এটাও প্রকৃত ভগ্নাংশ। এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে ত্রিভুজ। এটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। এটা 23/17 মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে এটা রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আঁকতে হবে। এটা 5/9 মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। আর এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ, যেহেতু একটা পূর্ণ সংখ্যা তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ। আশা করি বোঝাতে পারলাম তোমাদের। ঠিক আছে, পরের অঙ্ক করি চলো। দেখো 5-এর অঙ্কগুলো বলেছে যে এই যে ভগ্নাংশগুলো এদের 3টি করে সমতুল্য ভগ্নাংশ তোমাকে বার করতে হবে। এবার সমতুল্য ভগ্নাংশ কী জিনিস সেটা তোমাদের একটু বুঝতে হবে। আগের ক্লাসে যদিও বুঝিয়ে দিয়েছি, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। সমতুল্য ভগ্নাংশ কী জিনিস, মনে করো 2/3 আছে, এই 2/3কে সমতুল্য মানে সমান তুলনা করলে যা হয়, সমান তুলনা মানে এই ভগ্নাংশেরই আরেকটা পার্ট হবে, মানে একই অংশ। কি করতে হবে, যে কোনো ভগ্নাংশকে যদি আমি ওপরে যত সংখ্যা দিয়ে গুণ করি, নিচেও যদি সেই একই সংখ্যা দিয়ে গুণ করি, তবে যে নতুন ভগ্নাংশটি পাবো সেটাকেই বলা হয় প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2 × 4 3 × 6, এই 4/6কে মনে করো আমি আবার 2 দিয়ে বা 3 দিয়ে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে হয়, 2 3 4 5 যে কোনো সংখ্যা, কিন্তু ওপরে যত দিয়ে গুণ করব নিচেও যেন আমার সেই একই সংখ্যা দিয়ে গুণ করি। ঠিক আছে, তাহলে যেটা পাবো 4 × 8 6 × 12। দেখো এখানে 4/6কে 2/3 থেকে পেয়েছি, 8/12কে 4/6 থেকে পেয়েছি, তার মানে এই 8/12 4/6 2/3 এগুলো একে অপরের সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে এইগুলো। ঠিক আছে, ওপর নিচে আমি একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, তবে যে নতুন ভগ্নাংশটা পাবো সেটাকেই বলা হয় আগের ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। আশা করি বোঝাতে পেরেছি। এবার এক একটা করে তোমরা নিজেরাই করতে পারবে। সমতুল্য ভগ্নাংশ বার করতে বলেছে, তাহলে বার করো। আছে 1/5, ওপরে 2 দিয়ে গুণ করো, নিচে 2 দিয়ে গুণ করো, কত হয়ে যাবে 2/5 × 10। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা 2 দিয়ে গুণ করেছি, তুমি এই ভগ্নাংশকে আবার 3 দিয়ে গুণ করতে পারো, বা একে যেটা পেলাম 2/10 একে 2 দিয়ে গুণ করতেও পারো। যে যাকে গুণ করবে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমি সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে 1/5কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে ওপরে 3 1 3, নিচে হয়ে যাবে 3 5 15। তাহলে একটা দুটো আরেকটা বার করো, 3কে মনে করো আরও 2 দিয়ে গুণ করবো, 3 2 × 6, আর 2 দিয়ে 15কে গুণ করলে 15 2 × 30, বা 1/4কে 1/5কে 3 দিয়ে গুণ করলে 3 3 5 15, 3 দিয়ে তো বের করলাম। 1/5কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 1 4 4 5 20, তার মানে 4/20ও সমতুল্য ভগ্নাংশ। বোঝা গেছে? এবার এটা করো, প্রথমে 2 দিয়ে গুণ করো, ওপরে 2 দিয়ে গুণ করলে 2 2 × 4, নিচে 2 দিয়ে গুণ করলে 5 2 × 10, হয়ে গেল 4/10। এবার 3 দিয়ে গুণ করো 2/5কে, ওপরে 3 দিয়ে গুণ করলে 3 2 × 6, নিচে 3 5 15। এবার 4 দিয়ে গুণ করো, 4 2 × 8 4 5 20, হয়ে গেছে 3টে ভগ্নাংশ। এরকমভাবে অসংখ্য তুমি সমতুল্য ভগ্নাংশ বার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে। প্রথমে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসতে হয় মিশ্র ভগ্নাংশকে? হর আর পূর্ণ সংখ্যাকে গুণ করে ওপরে লবের সাথে যোগ করতে হয়, আর নিচে যা থাকে তাই থাকবে। তাহলে করো, 3 1 3 আর 1 যোগ করলে 4। এবার একইভাবে করো, ওপরে 2 দিয়ে গুণ করলাম 4 2 × 8, নিচে 3 দিয়ে 2কে গুণ করলে 3 2 × 6। এবার ওপরে 3 দিয়ে গুণ করো, 3 4 12, নিচে 3 3 9। ওপরে এবার 4 দিয়ে গুণ করো, 4 4 16, আর নিচে 3 4 12। আশা করি বোঝা গেছে। এটাকেও প্রথমে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কি হবে? 6 6 36, আর একে যোগ করলে হয়ে যাবে 37, 37/6। তাহলে একে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হবে? 7 2 × 14, হাতে 1, 3 2 × 6 আর 1 7, আর 6 2 × 12। ঠিক আছে, আচ্ছা তারপর আরেকটা, এবার 3 দিয়ে গুণ করো, 3 7 21, হাতে 2, 3 3 9 10 11, নিচে 3 6 18। এবার 4 দিয়ে গুণ করো, 4 7 28, হাতে 2, 3 4 12 13 14,
আর 4 6 24। ঠিক আছে, তাহলে পরের ভগ্নাংশটা এটাকে একইভাবে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। কি হবে দেখো, পূর্ণ সংখ্যার হর গুণ করলে 3 5 15 আর লব যোগ করলে 15 আর 4 19, মানে 19/5। 3 5 15 আর 4 19, 19/5। তাহলে একে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 19কে গুণ করলে 19 দুগুণে 38, নিচে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10। 3 দিয়ে গুণ করো, 3 নং 27, হাতে 2, 3 একে 3 আর 2 5, 3 19 57, 3 5 15। 4 দিয়ে গুণ করো, 4 নং 36, হাতে 3, 4 একে 4, 4 আর 3 7, 4 5 20। এটা হয়ে গেল 3টে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে সমতুল্য ভগ্নাংশ কী জিনিস বোঝা গেল, লব আর হরকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, নতুন যে ভগ্নাংশ পাবো তাদেরকেই বলা হয় সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস 5 পর্যন্ত আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল, কোষে দেখি 1.3 5 পর্যন্ত। তো এর পরের অঙ্কগুলো আমি পরের নেক্সট ক্লাসে দেবো, বেশি বড় করব না ভিডিওটা। ঠিক আছে, তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত থাক। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, চলো ভিডিও আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থেকো।